সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরে অভিযান চালালো ইরাক ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে কয়েকটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্য সাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কার, ওয়ালার এবং আরও কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। এবারে জানাবো গাজায় গণহত্যা, বিশ্বের নীরবতা, ইরানের নিন্দা। গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্য একটি স্পষ্ট উদ্বেগের কারণ। তবুও দুর্ভাগ্যবশত বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এ ঘটনার কড়া প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থেকেছে। বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতিবাদের ভাষা শুধুমাত্র আর সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ। গাজার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে মূলত এই মুসলিম দেশগুলোকে এক প্রকার অক্ষমী বলা চলে। আর এ কারণেই বিশ্বের প্রতি নিন্দা জানিয়েছে ইসলামী দেশ ইরান। আর এই ইরান বিভিন্নভাবে ফিলিস্তিনিদের সহযোগিতা করে যাচ্ছে। জানাবো এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি আনবে না ন্যাটোর প্রতি চীনের হুঁশিয়ারি। চীন বলছে উত্তর আটলান্টিক সামরিক জোট তথা ন্যাটো জোট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে এবং এভাবে এ অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়। সম্প্রতি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যে নিন্দা জানিয়েছে। এই বিস্তৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাগাড়ম্বরে ভরপুর। জানিয়ে দেব পাকিস্তানের সেনানিবাসে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত। পাকিস্তানের সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ সেনা সদস্য নিহত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এ হামলা নস্যাৎ করার দাবি করেছে। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পকে জয় করতে মাসে $৪৫ মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের। টেক মিলিয়নিয়ার ইলন মাস্ক বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি নতুন তহবিলে প্রতি মাসে $৪৫ মিলিয়ন প্রতিশ্রুতি দেওয়ার পরিকল্পনা করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল সোমবার এ খবর দিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লোহিত সাগর ও ভূমধ্য সাগরে আরও ৩ সফল অভিযান চালালো ইয়েমেন। ইরাকি সন্ত্রাস বিরোধী যোদ্ধাদের সহযোগিতায় নতুন করে ৩টি ফিলিস্তিনি পন্থী অভিযান চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ওই বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ এসব অভিযানের কথা ঘোষণা করে বলেছেন, আল মাওয়াশি গণহত্যার প্রতিবাদে অভিযানগুলো চালানো হয়েছে। তিনি বলেন, লোহিত সাগরে বেন্তলি ১ নামক জাহাজে প্রথম হামলাটি চালায় ইয়েমেনের নৌবাহিনী, বিমান বাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী। এই হামলায় বেশ কয়েকটি ড্রোন বোট, ড্রোন বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। জেনারেল সারিদ জানান, দ্বিতীয় অভিযানটিও চালানো হয় লোহিত সাগরে। ওই অভিযানে একটি ড্রোন বোট দিয়ে চিওস লায়ন নামক তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয় এবং ড্রোনটি নিখুঁতভাবে ট্যাঙ্কারটিতে সরাসরি আঘাত হানে। ইসরায়েলি বন্দর অভিমুখে জাহাজ চলাচলের ওপর ইয়েমেন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করার দায়ে ওই দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকার ওপর ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর 2023 সালের 7 অক্টোবর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র আরও জানান, তৃতীয় অভিযানটি চালানো হয়েছে ভূমধ্য সাগরে এবং ওই হামলায় ইরাকি সন্ত্রাস বিরোধী যোদ্ধারা ইয়েমেনকে সহযোগিতা করেছেন। ভূমধ্য সাগরে গতকাল অলিভিয়া নামক জাহাজে সফল হামলা চালানো হয়েছে। জেনারেল সারি জাহাজটি পরিচয় প্রকাশ না করলেও জাহাজ ট্যাঙ্কিং সংস্থা ভেসেল ফাইন্ডার বলেছে, অলিভিয়া হচ্ছে সাইপ্রাসের পতাকাবাহী রাসায়নিক ও তেলজাত সামগ্রীর ট্যাঙ্কার। ট্যাঙ্কারটি ইসরায়েলের মধ্যাঞ্চলীয় অ্যাশদদ বন্দরে নোঙর করা ছিল এবং এটি 13 জুলাই পূর্ব ভূমধ্য সাগরের দিকে যাত্রা করেছিল। জেনারেল সারি বলেন, শনিবার গাজাল আল মাওয়াশি এলাকার নিরাপদ অঞ্চলে ইসরায়েলি ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ওই 3 অভিযান চালানো হয়েছে। মাওয়াশি গণহত্যায় অন্তত 91 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলি গণহত্যার ব্যাপারে মুসলিম বিশ্বের নীরবতার নিন্দা জানালো ইরান। গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক সমাজ ও মুসলিম দেশগুলোতে নীরবতা ও নিষ্ক্রিয় ভূমিকার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের তেহরানে এক বক্তব্যে এই নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন সমরাস্ত্র ব্যবহার করে গাজায় গণহত্যা জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সকল আন্তর্জাতিক প্রচেষ্টা
প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট মুখবির বলেন, গাজার চলমান অমানবিক পরিস্থিতি ইসরায়েল সরকারের অন্ধকারে অপরাধযজ্ঞের রেকর্ডে আরেকটি কলঙ্ক দাগ সৃষ্টি করেছে। গাজাবাসীকে রক্ষায় কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তিনি মুসলিম দেশের কড়া সমালোচনা করেন। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট এমন সময়ে বক্তব্য দিলেন যখন দখলদার ইসরায়েল পদ্ধতিগতভাবে গাজার আশ্রয় কেন্দ্র, স্কুল এবং জাতিসংঘের স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। রবিবারই গাজার নুসেরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ভয়াবহ বোমা হামলা চালায় ইহুদিবাদী সেনাবাহিনী। ওই হামলায় অন্তত 15 জন ফিলিস্তিনি শহীদ এবং অপর প্রায় 100 জন আহত হন। স্কুলটিতে হাজার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। এর আগে শনিবার গাজার কথিত নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত আল মাওয়াশি এলাকায় 2000 পাউন্ডের কয়েকটি শক্তিশালী বোমা নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। ওই পাশবিক হামলায় অন্তত 91 ফিলিস্তিনি শহীদ এবং অপর 300 জনের বেশি আহত হন। এসব হামলায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ন্যাটোর প্রতি চীন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অশান্তি আনবেন না। চীন বলেছে, উত্তর আটলান্টিক সামরিক জোট তথা ন্যাটো জোট এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আতঙ্ক ছড়াচ্ছে এবং এভাবে এই অঞ্চলে অশান্তি ছড়িয়ে দিতে চায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান গতকাল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সম্পর্কে ওয়াশিংটনে ন্যাটো জোটের মন্তব্যে নিন্দা জানিয়ে বলেছেন, এই বিবৃতি শীতল যুদ্ধের মানসিকতার ফসল এবং শত্রুতাপূর্ণ বাড়াগম্ভীর ভরপুর। তিনি শীতল যুদ্ধের মানসিকতা ও সংঘাতের নীতি পরিত্যাগ করতে ন্যাটো জোটের প্রতি আহ্বান জানান। চীনের সঠিক চিত্র পেতে, চীনের ঘরোয়া বিষয় নাক গলানো বন্ধ করতে, চীনের বিরুদ্ধে অভিযোগ বন্ধ করতে ও চীন ইউরোপ সম্পর্কে উৎপাত বন্ধ করতে এটা জরুরি বলে লিন জিয়ান মন্তব্য করেন। ন্যাটো জোট ইউরোপের অস্থিতিশীলতা সৃষ্টি করছে বলে অভিযোগ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, চীন তার নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিষ্পত্তিমূলক সুরক্ষা করছে এবং রক্ষা করছে নিজের উন্নয়নের অধিকার। লি জিয়ান জোর দিয়ে বলেছেন, আফগানিস্তান ও লিবিয়ার ট্র্যাজেডি এটা দেখিয়েছে যে ন্যাটো জোট কখনোই যেখানে উপস্থিত হয়েছে সেখানেই দাঙ্গা অস্থিরতা সৃষ্টি করছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার দেশের বিরুদ্ধে ন্যাটোর নেতাদের অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেছেন, এই সামরিক সংস্থার উচিত নয় চীনের ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ করা। ন্যাটোর নেতৃবৃন্দ সম্প্রতি ওয়াশিংটনে চলমান শীর্ষক বৈঠকে ইউক্রেন সংঘাতের ক্ষেত্রে চীনকে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক এবং আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ক্ষেত্রে একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন। চীন এই অবস্থানের তীব্র প্রতিবাদ জানিয়েছে। চীনা সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমিশনের জয়েন্ট চিফ অব স্টাফ এর ডেপুটি চেয়ারম্যান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা ও শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি। তিনি বলেন, ওয়াশিংটন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ন্যাটোর একটি নতুন সংস্করণ গড়ে তুলতে চায় যাতে এই অঞ্চলে মার্কিন আধিপত্য রক্ষা করা যায়। পাকিস্তানের সেনানিবাসে সন্ত্রাসী হামলায় 8 সেনা নিহত। পাকিস্তানে সেনানিবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, এতে 8 সেনা সদস্য নিহত হয়েছেন। তবে দেশটির সামরিক বাহিনী এই হামলা নস্যাৎ করার দাবি করেছে। দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 সেনানিবাসকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল খাইবার পাখতুনখোয়া প্রদেশের 52 সেনানিবাসকে লক্ষ্য করে 10 জন সন্ত্রাসী চালানো হামলায় 8 সৈন্য নিহত হয়েছেন বলে পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস জানিয়েছে, আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে, যার কারণে সন্ত্রাসীরা সেনানিবাসের প্রাচীরে ধাক্কা দেওয়ার মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। বিবৃতিতে বলা হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে 8 সৈন্য নিহত হন। নিহত সেনারা হচ্ছেন পাকিস্তান সেনাবাহিনীর নায়েব সুবেদার মোহাম্মদ শেহজাদ, হাবিলদার জিল হুসাইন, হাবিলদার শাহজাদ আহমেদ, সিপাহী আশফাক হোসেন খান, সিপাহী সোবহান মজিদ, সিপাহী ইমতিয়াজ খান, সিপাহী আরসালান আসলাম এবং ফ্রন্টিয়ার কনস্টেবলের ল্যান্স নায়েক সবজ আলী। IPIS এর জানিয়েছে, পাকিস্তানি সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের জবাব দিয়েছে এবং যার ফলস্বরূপ পরবর্তী অভিযানে ওই 10 জন সন্ত্রাসী নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর এই সময় উপযোগী এবং কার্যকর প্রতিক্রিয়ায় বড় বিপর্যয় ঠেকিয়ে দিয়েছে এবং মূল্যবান নিরাপরাধ জীবন বাঁচিয়েছে। নিরাপত্তা বাহিনীর বীরত্বপূর্ণ এবং নিঃস্বার্থ এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সেনাদের নিরলস সংকল্পের প্রমাণ। ট্রাম্পকে জয়ী করতে মাসে $45 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের। টেক রিপাবলিকান ইলন মাস্ক বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী একটি নতুন তহবিলে প্রতি মাসে প্রায় $45 মিলিয়ন প্রতিশ্রুতি দেওয়ার পরিকল্পনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নাল একথা জানিয়েছে। তিনি টেক বিলিনিয়ার। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে, ইলন মাস্কের অনুদান আমেরিকা PSC পলিটিক্যাল অ্যাকশন কমিটি নামে একটি রাজনৈতিক তহবিলে যাবে, যা নভেম্বরে
সাধারণ নির্বাচনে আগে সুইং স্টেটের বাসিন্দাদের মধ্যে ভোটার নিবন্ধন, প্রারম্ভিক ভোটদান এবং মেল ইন ব্যালট প্রচারে কাজে লাগানো হবে। নতুন তহবিলের বেশ কয়েকজন প্রধান সমর্থকদের মধ্যে মাস্ক একজন। তহবিল সরবরাহে অন্যদের মধ্যে প্যালান্টিরের সহ প্রতিষ্ঠাতা জো লন্সডেল, কানাডার সাবেক মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট এবং ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারী ট্রাইলার এবং ক্যামেরন ওয়েঙ্কলেভস সহ অন্যান্যরাও রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভেনিয়ায় বাটলারে একটি রাজনৈতিক সমাবেশে গুলি থেকে বেঁচে যাওয়ার পর টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক শনিবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছেন। মাস্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্পূর্ণরূপে সমর্থন করি এবং তার আশু আরোগ্য কামনা করি। $250 বিলিয়ন আনুমানিক সম্পদ সহ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক 2024 সালে মার্কিন নির্বাচনের সময় ট্রাম্পের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছেন।